নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে বিশেষ আলোচনা নিয়ে আমরা রয়েছি, তবে শুরুতেই বলে রাখি দেশ জুড়ে আজ প্রতিবাদের ছবি, কেননা তার এক এবং একমাত্র কারণ আরজি কর। তবে আজ শুধুমাত্র এই যে আরজি কর তা কিন্তু নয়, দেশের বিভিন্ন প্রান্তে একই ছবি আজ ধরা পড়ছে। আজ শুধুমাত্র আরজি করেই থেমে থাকেনি, শুরুটা হয়তো বা আরজি কর দিয়ে, নারী আন্দোলন আজ গর্জে উঠেছে। এই মুহূর্তে যখন আমি দাঁড়িয়ে বসে রয়েছি এই জায়গায়, ঠিক তখনও কিন্তু দেশের কোনো না কোনো প্রান্তে রয়েছে প্রতিবাদের ছবি, কেননা ধর্ষণের মতো নেক্কারজনক ঘটনা আজও ঘটে চলেছে। আজও তার ব্যতিক্রম নয়। এবার যদি একটু দেখেন আরজি কর এবং তারপরে যদি দেখেন উত্তরাখণ্ডেও একই ছবি। শুধুমাত্র উত্তরাখণ্ডে নয়, রয়েছে ঝাড়খণ্ড, এছাড়াও আমাদের ত্রিপুরা রাজ্য, পার্বত্য ত্রিপুরা রাজ্যের উদয়পুরেও ঘটে গেছে একই ঘটনা, ধর্ষণের মতো নেক্কারজনক ঘটনা। কিন্তু তার শেষ আদতে কোথায় রয়েছে, এই প্রশ্নটা হয়তো বা জাগতে শুরু করেছে দেশবাসীর মনে। তবে হয়তোবা আমাদের জানা নেই কবে থামবে এই ধর্ষণের মতো নেক্কারজনক ঘটনা, কিন্তু আদতে এই ঘটনাগুলি কেন ঘটছে, সেখানে কি কোনো ধরনের মানসিক ব্যাধি রয়েছে নাকি সামাজিক ব্যাধিতা, এই প্রশ্নগুলো রীতিমতো কিন্তু মাথা চড়া দিচ্ছে। তবে এই গোটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনায় রয়েছি এবং আমার সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট অতিথি, অবসরপ্রাপ্ত অধ্যাপিকা মায়া মুখোপাধ্যায়। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত। নমস্কার। আজকে দেশ জুড়ে এই প্রতিবাদের ছবি আমরা দেখছি। সেই জায়গায় প্রথমেই বলতে পারি যে আপনিও একজন নারী, আমিও একজন নারী। আজ যেটা আমরা আলোচনা করছি সেটাও কিন্তু কার্যত একজন নারীকে নিয়ে। এই যে একের পর এক এই ঘটনাগুলি ঘটে চলেছে, নারীদের উপর এত রকমের অত্যাচার হচ্ছে, আদৌ কি নারীরা নিরাপদ? একদমই নয়, নারীরা একদমই নিরাপদ নয়। শুধু রাস্তাঘাট, স্কুল, কলেজ, অফিস, আদালত নয়, আপনি নারীরা অনেক সময় বাড়িতেও নির্যাতিত হন নানাভাবে। মানসিকভাবে, হয়তো শারীরিকভাবে হচ্ছে, হয়তো সেক্সুয়ালি বাড়িতে হচ্ছে না, কিন্তু নানা মানসিকভাবে হচ্ছে, বা ধরুন কি বলবো, শারীরিকভাবেও হচ্ছে, অনেক সময় দেখা যায় হয়। কিন্তু আমরা বাড়ির যে গৃহস্থালির যে মানসিক হ্যারাসমেন্ট মেয়েদের উপর, তার থেকেও এখন বেশি যেটা আমাদের চোখে পড়ছে সেটা হচ্ছে এই যে সময় রাস্তাঘাটে বেরোচ্ছে, কলেজে, স্কুলে, ইউনিভার্সিটিতে, এবং লাস্টলি যেটা আরজি কর, একটা মেডিকেল কলেজ, সেখানে যে মেয়েটির উপরে এই ঘটনাগুলি ঘটে গেল, সারা বিশ্ব স্তম্ভিত। শুধু আমাদের পশ্চিমবাংলা, ত্রিপুরা এরকম না, সারা বিশ্বের মানুষ এটাই স্তম্ভিত। এবং আমি দেখলাম আমেরিকাতেও এখানে ওরা জমায়েত মিছিল করেছে সেই দিন, একই দিনে, একই সময়, একইভাবে রাত্রিতে, 14 আগস্ট। তো এখানে আমাদের দেশের, মানে বিশ্বের, শুধু দেশের না, বিশ্বের সব জায়গায় হচ্ছে এই ঘটনাটা, এবং এই আরজি করের ঘটনার প্রতিবাদ হচ্ছে। এবং আপনি প্রথমে ইন্ট্রোডাকশনের সময় বললেন যে এটা কি সামাজিক ব্যাধি নাকি মানসিক ব্যাধি, আমি এটার সঙ্গে যুক্ত করব এটা একটা রাজনৈতিক ব্যাধিও। কারণ যারা এইসব ঘটনার সঙ্গে যুক্ত তারা কোনো না কোনো ভাবে ছাড় পেয়ে যাচ্ছে, এবং তারা রাজনৈতিক ছত্রছায়ার তলে থেকেই এইগুলো করছে। আপনারা নিউজে আছেন নিশ্চয়ই, হয়তো জানেন, আমি আজকে একটা নিউজ চলে এলো আমার কাছে, আপনারা তো জানেন মোবাইলের মাধ্যমে আমরা এখন সব নিউজই পেয়ে যাই। সেখানে দেখলাম যে 14 আগস্ট ওখানে কলকাতাতে সমস্ত মেয়েরা যাচ্ছে জমায়েত হওয়ার জন্য, এবং যারা রূপান্তরকামী তারাও কিন্তু যাচ্ছিলেন ওই প্রতিবাদে সামিল হতে। আমি অবাক হয়ে যাচ্ছি, এটা ফেসবুকে হয়তো অনেকে দেখেছে, যে বেশ কিছু রূপান্তরকামী তারা মেট্রো রেলের টিকিট কেটেছে ওখানে যাবে বলে, এবং একটা পুলিশ ওদেরকে ঢুকতে দিচ্ছে না, বলছে না তোমরা মেট্রো রেলে চাপতে পারো। অথচ ওরা টিকিট কেটে নিয়েছে, মেট্রো রেলের টিকিট আছে ওদের কাছে। কেন আমরা যেতে পারবো না? না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আছে, তোমরা রূপান্তরকামীরা ঢুকতে পারবে না। বলছে ও মাই, কি কথা, তাহলে তোমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়ে আসো, তাহলে তোমরা টিকিট বিক্রি করলে কেন? বলছে, তখন আমি অবাক যে কতখানি নির্লজ্জতা। একজন পুলিশ সে একটা রূপান্তরকামীর বুকের মধ্যে হাত দিয়ে বলছে এগুলো কি তোমার সঠিক ব্রেস্ট নাকি লাগানো ব্রেস্ট? একটা পুলিশ প্রশাসন, একটা পুলিশের লোক একটা রূপান্তরকামীকে এইভাবে কথা বলছে। এবং অন্যান্য রূপান্তরকামী, আর একজন রূপান্তরকামী তাকে বলছে ঠিক আছে তুমি একটু দেখতে সুন্দর, তুমি আমার সাথে রুমে আসো। তো এই যখন অবস্থা, এটা পশ্চিমবঙ্গের ঘটনা, কিন্তু মেট্রো রেলে কলকাতার একই দিনে চলছে ঘটনা। শুধু ডাক্তার মেয়ে না, দেখুন রূপান্তরকামী তারা। এবং নট অনলি দ্যাট, আমাদের উদয়পুরে, আমরা ত্রিপুরায় বাস করি, উদয়পুরে একটা ছোট্ট মেয়ে, 15-16 বছরের একটা ছোট্ট কিশোরী মেয়ে, সে বেড়াতে এসছে, অমরপুর থেকে বেড়াতে এসছে উদয়পুরে, তার মাসির বাড়ি, সেখানে ঘটে যাচ্ছে। এবং অধরা হয়ে থাকছে, যারা এইসবের সঙ্গে যুক্ত তারা অধরা। এবং কেন করছে
আমার তো মনে হয় সেদিন যে মেয়েরা সব মিছিল করে রাস্তায় জেগেছে, আমি এটার সঙ্গে একটুখানি অ্যাড করতে চাই যে শুধু মেয়েরা না, ছেলেরাও জেগেছে, অনেক ছেলে অনেক পুরুষ মানুষ গেছেন। এবং আমি মনে করি যে আমাদের সমাজ ব্যবস্থায় মেয়েরা রাত জাগো, মেয়েরা শুধু রাতে থাকবে নিজেদের পাহারার জন্য একদিন বা 2 দিন, এটাতে মেয়েরা সুরক্ষিত হবে না। আমি আপনার প্রসঙ্গে আসবো, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে শুরুতেই আমি বলেছিলাম যে প্রতিবাদের ছবি আজ দিকে দিকে। আজকের দিনে দাঁড়িয়েও কলকাতায়ও কিন্তু বিক্ষোভ দেখা গিয়েছে। আমরা শুরুতেই বলেছিলাম যে উদয়পুরে এক জনজাতি ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। সেই ছবি শুধুমাত্র উদয়পুরে নয়, এই ছবি কিন্তু কার্যত দেখা গেছে বর্ধমানেও জনজাতি এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে রীতিমতো। আর সেই বিষয়কে কেন্দ্র করে এবার প্রতিবাদে সামিল হয়েছে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এক প্রকার এবার বিক্ষোভে সামিল হয়েছেন বর্ধমানবাসী। কি বলছেন তারা, কি বা ছবি রয়েছে, শুনুন। এই পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের নান্দুর জাপানতলায় একটি 22 বছরের মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার দোষী এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। এই দোষীকে গ্রেপ্তার করে অবিলম্বে শাস্তি দেওয়ার জন্যই আমরা এই পথে নেমেছি। আমাদের এই অবরোধ কর্মসূচি অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করতে হবে এবং সুনিশ্চিত করতে হবে তার সর্বোচ্চ শাস্তি হবে। তাদের তরফ থেকে আজকে আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল আছি, তার সঙ্গে আমাদের ইউফা অর্থাৎ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ সকলেই আমরা এখানে সমবেত হয়েছি। আদিবাসী সংগঠনের তরফ থেকে আমরা নিন্দা জানাচ্ছি, শুধু বর্ধমানের নয়, আরজি করে যে ঘটনা ঘটেছে এখনো সেখানে যথাযথ বিচার পাওয়া যায়নি, যার কারণে সারা পশ্চিমবঙ্গ আজকে উত্তাল। আমাদের আদিবাসী সমাজে সেই সংগ্রামের সঙ্গে আছি। দোষী অবিলম্বে গ্রেপ্তার হোক এবং সর্বোচ্চ শাস্তি পাক। আজকে আমাদের কর্মসূচি এখানে পথ অবরোধ করেছি। আমরা দাবি করছি অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করা হোক, অন্যথায় আমরা এখান থেকে নড়ব না। আমাদের এখন অবরোধ শুরু হয়েছে মাত্র, কতক্ষণ চলবে আমরা কেউ বলতে পারবো না। আমাদের দাবি দোষীকে গ্রেপ্তার করতে হবে। আমরা প্রশাসনের কাছে জানতে চাইবো প্রশাসন কতক্ষণ সময় নেবে আর দোষীকে গ্রেপ্তার করতে। আমার নাম বৈদ্যনাথ হেমব্রম, আমি ভারত জাকাত মাঝি পারগানা মহলের জেলা যোগ পারগানা। এখানে পূর্ব বর্ধমান জেলার নাদুর গাংপুরে যে প্রিয়াঙ্কা হাঁসদা গত 14ই আগস্ট যাকে হত্যা করা হয়েছিল, সেই হত্যার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহল এবং অন্যান্য আদিবাসী গণসংগঠন মিলে এই পথ ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজকে আমরা বর্ধমান জেলায় জিটি রোডের উপর NH2 এর উপর আমরা গাংপুরে করছি। আমরা চাইছি দোষী ব্যক্তিরা যাতে অবিলম্বে ধরা হোক, প্রশাসনের মাধ্যমে উপযুক্ত শাস্তি পায়। আমাদের অবরোধ আজকে হাইরোড অবরোধের কর্মসূচিটা সেটা অনির্দিষ্টকাল আমরা রেখেছি। আমার নাম। আপনারা শুনলেন, আপনারা দেখলেন, রীতিমতো বিক্ষোভের ছবি কিন্তু একের পর এক উঠে আসছে এবং প্রশ্ন তো রীতিমতো রয়েছে, নারীরা কি সত্যি নিরাপদ নয় এই স্বাধীন দেশে, যেখানে এই আর্চিকর কাণ্ড ঘটতে না ঘটতেই আরো এক ঘটনা বর্ধমানে জনজাতি 22 বছরের জনজাতি ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এবং বর্ধমানে কিন্তু থেমে থাকেনি, রীতিমতো আজ পড়েছে ত্রিপুরা রাজ্যে ঘটে গেছে আজ থেকে 2 দিন আগে সেই জনজাতি নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। কেন ঘটছে এই ঘটনাগুলি, বারবার মাথা চাড়া দিচ্ছে এই প্রশ্নগুলি, আদৌ কি রয়েছে তার পেছনে? আবারও আমরা যাবো আলোচনায়, আমাদের সঙ্গে যেহেতু রয়েছেন বিশিষ্ট অতিথি, যেমনটা আপনি বলছিলেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনেও এই ঘটনা থামছে না। এই সামাজিক ব্যাধিগুলি কবে নাগাদ থামবে, কি বা উপায় রয়েছে? দেখুন, আমি একটা জিনিস বলতে পারি আপনাকে, যে এই যে আমরা সামাজিক ব্যাধি বলছি, হয়তো সামাজিক ব্যাধি নো ডাউট, যারা এগুলো করে তাদের মধ্যে সামাজিক বিকৃতি থাকে, বিকৃত কাম যারা মানুষ তারা এইসব কাজ করে। কিন্তু এটা যদি প্রশাসন যে রাষ্ট্রে ঘটছে বা যে রাজ্যে ঘটছে ওইখানে প্রশাসন যদি শক্তভাবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে তৎক্ষণাৎ, তাহলে কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে কমে যাবে বা হবে না। কারণ মানুষ ভাববে, যারা এই কাজের সঙ্গে ইনভলভ, যে না এগুলো করলেই ধরা পড়বো, এখানে জাতি ধর্ম বর্ণ রাজনীতি নির্বিশেষে এখানে ধরা হবে, এখানে কাউকে রাজনীতির প্রশাসকের লোক বলে ছেড়ে দেওয়া হবে না। আসল ঘটনা হচ্ছে কি জানেন, যেখানে এই ঘটনাগুলি ঘটছে আপনি পরীক্ষা করে দেখবেন, এখানে প্রশাসক যারা আছেন তাদেরই ছত্রছায়ায় লালিত পালিত এই লোকগুলি করছে, এবং ওরা জানে যে আমরা বল তবিয়তে পার পেয়ে যাব, আর পুলিশ প্রশাসনও ওদেরকে ধরবে না, কারণ পুলিশ প্রশাসনও জানে যে এরা প্রশাসনিক
যারা দায়িত্বপ্রাপ্ত লোকজন আছেন তাদেরই কাছে পিছিয়ে থাকে ওরা। সুতরাং ওদেরকে আমাদের ধরে লাভ নেই, আমাদের চাকরি চলে যাবে, আমাদের বদলি হবে, আমাদের সাসপেন্ডার হয়ে যাবে। তো প্রশাসনকে শক্ত হাতে হাল ধরতে হবে যতক্ষণ অবধি যারা যেই রাজ্যে ঘটছে বা যেখানে ঘটছে সেইখানে স্থানীয় প্রশাসন যদি তারা শক্ত হাতে হাল না ধরেন বা শক্ত হাতে এটাকে মোকাবিলা না করেন তাহলে এগুলো ঘটতেই থাকবে। আর সব থেকে দুঃখজনক ঘটনা হচ্ছে আর.জি. করের ঘটনাটা, আপনারা নিউজে আছেন, আপনারা সবটাই জানেন, আমরাও জানি, আর সাধারণ মানুষও জানে এখন, যে আর.জি. করের ঘটনাটা পূর্ব পরিকল্পিত, হঠাৎ করে কোনো ঘটনা না। এটা মেয়েটাকে মারা হবে, মেয়েটাকে এরকম করা হবে, এটা 6 মাস যাবত একটা প্ল্যানিং চলেছে। এবং মেয়েটাকে ননস্টপ রাত্রিতে ডিউটি দেওয়া হয়, 36 ঘন্টা 38 ঘন্টা ডিউটি মেয়েটাকে দেওয়া হয়। এবং মেয়েটা পিএইচডির একটা কাজ করছিল ওখানে, সরি মাস্টার ডিগ্রির একটা কাজ করছিল, সে এমবিবিএস পাশ করার পর মাস্টার ডিগ্রি করছিল এবং ওদের একটা রিসার্চ পেপার জমা দিতে হয়। এই রিসার্চ পেপার জমা দিতে গিয়ে ওখানে টাকা পয়সা কারবার চলে এবং সেটার সঙ্গে আর.জি. কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল যুক্ত। এটাই তো আমাদের অবাক লাগছে। দেখুন, আমি একটা কলেজে অধ্যাপিকা ছিলাম এবং নট অনলি দ্যাট, আমি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যাপিকা ছিলাম এবং প্রিন্সিপালের দায়িত্বে আমি কাজ করেছি। তো যেখানে প্রিন্সিপাল কোনো স্টুডেন্টের পড়াশোনার সঙ্গে টাকা পয়সা যুক্ত হয়ে যান এবং টাকা পয়সা না পেলে ওই স্টুডেন্টটিকে কিভাবে হ্যারাস করা যাবে এবং তাতে মেরে ফেলতেও কোনো সংকোচ বোধ, দ্বিধাবোধ হয় না। এবং ওই প্রিন্সিপালকে আমরা কি দেখলাম, আর.জি. করের যখন প্রচন্ড আন্দোলন চলছে ছাত্রছাত্রীদের, তখন ওই প্রিন্সিপালকে প্রশাসন, মুখ্যমন্ত্রী আর.জি. কর মেডিকেল কলেজ থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল বানিয়ে দিল। তার মানে কি, ওনাকে আড়াল করে দেওয়া হচ্ছে, উনি যে কাজের সঙ্গে যুক্ত এটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে। এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং মেডিকেল কলেজের তরফ থেকে যেখানে আততায়ীরা মেয়েটিকে মেরে আততায়ীরা তার হাত ধুয়েছে, রক্ত ধুয়েছে যে বাথরুমটা, ওই বাথরুমের ওয়াল টোয়ালকে ভেঙে ফেলে দেওয়া হলো। একেবারে দিকে দিকে আওয়াজ উঠছে, রীতিমতো এই বিষয়গুলি এক প্রকার শিহরণ জাগাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বেশ কিছু অডিও ক্লিপ আমরা দেখেছিলাম সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেখানে রীতিমতো অভিযোগ উঠেছে সেখানে নাকি কোনো নারীরাও যুক্ত রয়েছে। আজ যেটা প্রবাদ বাক্যে উঠে আসে যে মেয়েরাই মেয়েদের শত্রু, তাহলে কি এই প্রবাদ বাক্যটা রীতিমতো এবার সত্যি হয়েছে? এই প্রবাদ বাক্য এবার সত্যি না, এই প্রবাদ বাক্য সবসময় সত্যি। কিন্তু আমার সব থেকে খারাপ লাগছে, দেখুন, যে আমরা নারীরা নারীদের শত্রু বলতাম কিসের, ওই শাশুড়ি বউয়ের রিলেশনগুলিতে বলতাম ঘরোয়া ভাবে। এবং যে সমস্ত শাশুড়িরা এগুলি করতেন ম্যাক্সিমামই একটু লেখাপড়া কম জানতেন, তারা লেখাপড়া জানতেন না। আগেকার দিনের মানুষ, উনারা উনাদের শাশুড়ির দ্বারা নির্যাতিত হয়েছেন, উনারা আবার ওই একই স্ট্যাটাসে হয়তো নিজেদের ছেলের বউয়ের সঙ্গে এই লেভেলটা ছিল, ওইটাকে মানা যায়। কিন্তু যে মেয়েরা, যে ডাক্তার মেয়েরা এই ডাক্তার মেয়েটিকে মারছে, তাদের সিনিয়র বা বন্ধু বান্ধব স্থানীয়, যে ডাক্তার মানুষের প্রাণ বাঁচায়, আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার মানুষের প্রাণ বাঁচায়, ডাক্তারকে আমরা সমাজের একটা শ্রেষ্ঠ জায়গা দিই, যে ওনারা ভগবানের অংশস্বরূপ। এবং আমি মনে করি শিক্ষক এবং ডাক্তার, ডাক্তাররা মানুষের মৃত প্রাণে সঞ্জীবন সুধা দেয়, আর শিক্ষক যারা, তারা অন্ধজনে আলো দেয়, যারা অজ্ঞানের অজ্ঞানতায় আছে তাদেরকে আলোয় আনে। আমরা শিক্ষক ডাক্তার এদেরকে তো সাংঘাতিক রেসপেক্ট করি, সেইখানে এই ঘুষ টাকা পয়সা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে এই যে অরাজকতাগুলি চলছে, এই অরাজকতাগুলি বন্ধ হবে অনলি প্রশাসন যেদিন সঠিকভাবে পদক্ষেপ নেবে এবং প্রশাসনের এই ঘুষ কেলেঙ্কারি যখন থাকবে না। প্রশাসনও তো এগুলির সঙ্গে যুক্ত, চেন আছে, চেন র্যাকেট। প্রিন্সিপাল যে করেছে, প্রিন্সিপাল তো একা করছে না, এটার সঙ্গে দেখবেন তাবর তাবর প্রশাসনের লোকজন যুক্ত আছে, দলের লোকজন আছে, রুলিং দলের লোকজন আছে। তো কি করে আমরা এগুলোকে ভাববো যে এগুলো শেষ হয়ে যাবে? এগুলো শুরু হয়েছে মাত্র, আরো বেশি বেশি হবে। আমরা আবারও প্রসঙ্গে আসবো এবং সেক্ষেত্রে আজকে এই আর.জি. কর কাণ্ড এবং দেশ জুড়ে এই প্রতিবাদের বিষয়কে কেন্দ্র করে আজ সাংবাদিক সম্মেলন করেছিলেন প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি সাংবাদিকদের কি জানিয়েছেন শোনাবো আপনাদের। রাজ্য নয়, ওই মেয়েটা বাংলার মেয়ে নয়, গোটা দেশের মেয়ে। সমস্ত দেশ, সমস্ত ডাক্তাররা যারা ভগবান হিসাবে আমরা জানি, সেই জায়গায় রুখে দাঁড়িয়েছেন। এবং আরেকটা নাটক, আর.জি. করের যিনি সুপার সন্দীপ ঘোষ, ওনাকে 4 ঘন্টার মধ্যে ওকে টার্মিনেট করা হয়নি, সাসপেন্ড করা হয়নি, ওনাকে ট্রান্সফার করা হয়েছে আর.জি. কর থেকে ন্যাশনাল ইনস্টিটিউট, আরো বড় হসপিটালে উনি তাকে গিফট করেছেন, ওনাকে পুরস্কৃত করা হয়েছে। পশ্চিমবাংলা এই ধরনের ক্রাইম হলে লোকদেরকে পুরস্কৃত করা হয়, ওটার প্রুফ উনি নিজে, মুখ্যমন্ত্রী নিজে করেছেন, তাকে পুরস্কৃত করা হয়েছে। আর যারা বিরোধিতা করছেন তাদেরকে কি করা হচ্ছে, 42 জন ডক্টরকে পশ্চিমবাংলার প্রত্যন্ত গ্রামে তাদেরকে ট্রান্সফার করা হয়েছে। আর 200-র উপরে
যারা বিভিন্ন ধরনের পোস্ট টুইট করেছে, পেজে সেগুলিকে লাইভ করেছে, সমস্ত অংশের নাগরিক যারা করেছেন, স্বতঃস্ফূর্তভাবে যারা নেমে এসেছেন, তাদেরকে ফোন করে করে তৃণমূলের গুন্ডারা ফোন করে করে জানের হুমকি দিচ্ছে, হুমকি দিয়ে তাদের টুইটগুলি ডিলিট করার জন্য কাজ করছেন। এই হচ্ছে পশ্চিমবাংলার সার্বিক পরিস্থিতি। আজকে শুধু একটা মেয়ের জাস্টিসের জন্য নয়, আমার বোন, আপনার বোন, প্রত্যেকটা বাবা তার মেয়ে নিয়ে চিন্তিত, প্রত্যেকটা ভাই তার বোন নিয়ে চিন্তিত, প্রত্যেকটা পুরুষ লোক তার স্ত্রীকে নিয়ে চিন্তিত, সব প্রত্যেকটা পুরোটা সমাজ, গোটা সমাজ আজকে চিন্তিত পশ্চিমবাংলার এই বর্বরচিত কাজের জন্য। আপনারা শুনলেন প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিকের বক্তব্য, এবং আপনি যেমনটা বললেন ঠিক একই কথা কিন্তু আমরা শুনলাম যে প্রতিমা ভৌমিকও ঠিক সেই বিষয়টাই তুলে ধরলেন, এবং আপনি যেমনটা বললেন যে রাজনৈতিক ইস্যু কার্য জড়িত রয়েছে বা রাজনৈতিক ব্যাধিও রয়েছে। তো সেই জায়গায় এই যে সিন্ডিকেটগুলি কাজ করছে তাকে কেন্দ্র করে কি রীতিমতো এই ঘটনা শুধুমাত্র আরজিকর নয়, এবং সেক্ষেত্রে আমরা যদি 2012 সালেও দেখি নির্ভয়া কাণ্ড, সেখানেও কি একই ঘটনা ঘটেছে? এবং আমি আবারও বলবো যে ত্রিপুরা রাজ্যেও সেই ঘটনা ঘটলো, যেখানে এই উদয়পুরের এই কেল্লায় যেটা নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে, সেখানেও কি রাজনীতির গন্ধ রয়েছে? দেখুন, এটা এমনই একটা ছোঁয়াচে ব্যাপার যে পশ্চিমবঙ্গে যখন ঘটনাটা ঘটে যাচ্ছে তার দেখুন একদিন দুদিন পরেই উদয়পুরে হয়ে গেছে ঘটনাটা। এই ঘটনাগুলো তো এখন আমরা সবার কাছে চলে আসে না, ঘটনাটা ঘটতে দেরি কিন্তু ঘটনাটা মানুষের কাছে আসতে দেরি নাই। এবং যারা মানসিক বিকারগ্রস্ত, হ্যাঁ, তারা মনে মনে ভাবে যে কলকাতায় ওখানে একটা হয়ে গেছে, আমিও নে করে ফেলি। এগুলোর তো কোনো শাস্তি তেমন হয় না, এবং করে ফেলি মানে কি, হয়তো সেও দেখছে যে এখানের কোনো রুলিং কেউ আছে, তাদের সঙ্গে হয়তো তাদের ল্যাচ প্যাচ কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হতে পারে, ওখানেও বিচার হচ্ছে না, এখানেও বিচার হবে না। এটা একটা, যেমন ধরুন কোন একটা সিনেমাতে, আমরা কোনো সিনেমা হচ্ছে, সিনেমাটা যখন দেখতে যাচ্ছি তখন সিনেমার নায়ক নায়িকা কি পড়ছে না পড়ছে যেমন একটা ছোঁয়াচে রোগের মতো সব ছাত্র মানে মানুষের মধ্যে এসে যায়। তো এই জিনিসগুলো যারা ওই ব্যাপারে আসক্ত, তাদের কাছেও দেশের কোনো প্রান্তে কিছু একটা হয়েছে আমিও করে ফেলি। এখন তো দেশে এইসব নিয়ম নাই, অরাজকতা, এখন তো কোনো বিচার হচ্ছে না। যদি দৃষ্টান্তমূলক বিচার হতো, ফাঁসি হতো বা কোনো কিছু হতো, তাহলে না ভয় পেত মানুষ, যে ভয় থাকতো না, এই কাজে একদম যাবো না, এই কাজে এগোবো না, এই কাজে গেলেই একটা বিশাল আমাকে শাস্তি পেতে হবে। কিন্তু ওই শাস্তির ভয় তো নেই। আপনারা জানেন, আমি আজকে এই প্রসঙ্গেই বলি, কিছুদিন আগে কামদুনির ঘটনা, পশ্চিমবঙ্গের কামদুনির ঘটনা, একটা কলেজ স্টুডেন্ট, একটা মেয়ে এসে কলেজ থেকে বাড়ি ফিরছিল, এরকমই 22-23 বছরের মেয়ে বা 18-19-22, আমার ঠিক খেয়াল নেই বয়সটা। ওর বিচার হলো, আজ অব্দি তোর বিচার পেল না। সেই লোকগুলোকে ধরেছিল, বহাল তবিয়তে লোকগুলোকে ছেড়ে দেওয়া হলো, এবং এগুলো সব ওই বর্তমান রুলিং পার্টির ছত্রছায়ায় আছে তারা। তো এটা তো পশ্চিমবঙ্গে আজকে আরজিকরের মেডিকেল কলেজে যে মেয়েটিকে মারা হলো, এটা এমন না তো, এটা তো চলছেই। এই যে বারবার প্রভাবশালীদের মাথা উঠে আসছে, বারবার প্রভাবশালীদের কথাই উঠে আসছে, সেই জায়গায় কার্যত কি বলা যায় যে শিক্ষার মধ্যে রাজনীতিটাকে জুড়ে দেওয়াটাই এবার কাল হলো, এটাই তার পরিণতি? শিক্ষার মধ্যে আমি একটা কথা ভাবি, দেখুন, রাজনীতিটাকে আগে আমরা বলতাম নীতির রাজা রাজনীতি, এটা আমরা দেখেও এসেছি। ছোটবেলা থেকে যারা রাজনীতি করতেন তাদের মধ্যে একটা দেশপ্রেম ছিল, দেশের মানুষের প্রতি একটা ভালোবাসা ছিল। এবং এখন যারা রাজনীতি করছেন তাদের মধ্যে আমি পরিষ্কার বলছি 99%-এর মধ্যে দেশপ্রেম নেই। শুধু নিজে টাকা পয়সা বাড়িয়ে কি করে আমরা বংশ পরম্পরায় 10টা পুরুষ আমরা খেতে পারবো, 10টা ফ্যামিলি, আমি একটা মন্ত্রী হয়েছি, আমি এমন ভাবে রোজগার করব, নামে বেনামে, ঘুষে, কেলেঙ্কারিতে, যেভাবেই হোক, ওষুধ বিক্রি করে হোক, ওষুধে জল মিশিয়ে হোক, ভেজাল মিশিয়ে হোক, যেভাবেই হোক। এবং এটার সঙ্গে যুক্ত হতে গেলে কি হচ্ছে, এই যে ইনস্টিটিউশনাল হেড যারা, তাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এবং তাদেরকে বলছে তোমরা আমাদেরকে টাকা দাও, এত টাকা দাও, অত টাকা দাও। ওরা দেখছে তোমাদেরকে টাকা দিতে গেলে আমরা আমাদের ছাত্রছাত্রী বা আমাদের লেভেলে যারা আছে, যে লোকগুলো আমাদের অধস্থান আছে, তাদের উপরে আমরা এগুলো নিয়ে এইভাবে তো একটা চেইন র্যাকেট চলছে, পয়সা, অসাধু উপায়ে পয়সা আহরণ করার। এবং এটা ধরবে কে কাকে ধরবে? কারণ এই মেয়েটাকে যে রেপ করা হয়েছে, এই মেয়েটাকে যে ডাক্তাররা মারছে, এই মেয়েটাকে যে সবকিছু করা হয়েছে, এটার সঙ্গে তো স্বয়ং মুখ্যমন্ত্রীর লোকজন যুক্ত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যুক্ত কিনা আমি ডাইরেক্ট বলতে পারবো না, কিন্তু উনার দলের লোকজন যুক্ত তো। তবে উনি এই বিচারটা না করে, উনি কি করে একজন মহিলা হয়ে উনি ফট করে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল তাকে বানিয়ে দেওয়া হলো। ভাগ্য ভালো, ন্যাশনাল মেডিকেল কলেজের যারা স্টুডেন্ট, ওরা ঘরে তালা লাগিয়ে দিয়েছিল যে আমরা এই প্রিন্সিপাল মানছি না, এবং এরপর হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। হাইকোর্টকে সব ব্যাপারে গিয়ে কি বলবো, হস্তক্ষেপ করতে হচ্ছে। কেন? প্রশাসন কেন ফেল করছে?
হাইকোর্ট তো সবসময়, বিচার ব্যবস্থা তো প্রশাসনের উপর যাওয়ার কথা না, কিন্তু যেতে বাধ্য হচ্ছে। তো যারা আন্দোলনে নেমেছেন বা নামছেন তাদের ক্ষেত্রে তো রাজনীতির রংটা ছিল না বা নেই, দেখা যায়নি, তো সেক্ষেত্রে রাজনীতিকে কিভাবে জড়িয়ে দেওয়া হচ্ছে? আদৌ কি ঢোকাটা জরুরি রাজনীতি? আপনার কথাটা ঠিক আমি বুঝলাম না, আপনি কি বলতে চাইছেন? যারা আন্দোলনে নামছেন তারা তো আন্দোলনের ছবি নিয়ে নামছেন না, বা তারা কোনো রাজনীতিক বা কোনো ব্যানারে আসছে না, ব্যানারে আসছে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন রাজনীতিকে ঢোকানো হচ্ছে? না না, রাজনীতিকে ঢোকানো হচ্ছে যারা ধরুন আসছে দলমত নির্বিশেষে, যারা এই যে উত্তাল যে আন্দোলনগুলো হচ্ছে, এটা কি ভাবছেন কোন একটা নির্দিষ্ট দলের মানুষ? নিশ্চয়ই না, বিভিন্ন দলের মানুষ, বিভিন্ন মতাদর্শের মানুষ তারা এসছে, সবাই এককাট্টা হয়েছে এই অন্যায় প্রতিবাদের জন্য। অভিযোগ, পাল্টা অভিযোগও কিন্তু এবার শোনা যাচ্ছে এই ঘটনাগুলিকে কেন্দ্র করে। সে তো হবে, এটা খুবই স্বাভাবিক কথা, এটা কমন ব্যাপার। কারণ যারা রুলিং পার্টি, যে সমস্ত রাজ্যে ঘটনাগুলি ঘটছে, সেই রাজ্যের যারা রুলিং পার্টি আছে তাদের উপরেই দোষারোপটা হবে, এবং তাদেরকে সঠিক সুষ্ঠু বিচার করে তাদেরকে সেই বিচারটা দিতে হবে। এই বিচার যদি মানুষ না পায়, এই প্রশাসন থেকে যদি বিচারের ব্যবস্থা না করা হয়, তাহলে মানুষ তো হতাশ হয়ে যায় না, মানুষ তো তখন বলতেই থাকবে। এবং বিরোধী দল, রুলিং পার্টির বিরোধী দল যারা থাকবেন তারা তো বলবেনই, তারা অবশ্যই বলবেন, এবং তাদের বলাটাকে আমি খুব সঙ্গত মনে করি, অসঙ্গত না, তারা ঠিকই বলেন। তবে এখন আমি আমাদের প্রতিমা ভৌমিক ম্যাডামের মুখে যেটা শুনলাম, এটা শুনেও তো আমার আরো খারাপ লাগছে যে যারা ফেসবুকে, টুইটারে এগুলো পোস্ট করেছে তাদেরকে তৃণমূলের গুন্ডা পান্ডা তারা ভয় দেখাচ্ছে, ধরে বলছে তোমরা এগুলো ডিলিট করো, নাহলে তোমাদেরকে হত্যা করা হবে বা ভয় দেখানো হবে। তাহলে দেখছেন তো রাজনৈতিক আক্রমণটা কিভাবে হচ্ছে। তাহলে এখানে আপনি রাজনীতি ছাড়া বলবেন কি করে? সর্ব বিষয়টাই তো রাজনীতি ঢুকে যাচ্ছে। আপনি কি মনে করছেন আগামী দিনে এই বিষয়গুলিতে অন্তত রাজনীতি ঢোকাটা উচিত নয়? একদমই নয়, একদমই রাজনীতি ঢোকা উচিত নয়। আমি বলবো যারা করাপ্টেড, যারা এই নোংরা কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে প্রশাসনিকভাবে পদক্ষেপ নিয়ে তাদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। কিন্তু আমি বলছি, আপনি শুনছেন বা এরকম আরো অনেকে বলছে, শুনছে, কিন্তু হবে না তো, কেঁচো খুঁড়তে সাপ তো। আমরা যে প্রশাসনকে করা হতে বলছি, সেই প্রশাসনই তো টাকা পয়সা খেয়ে এদের সঙ্গে আগের থেকেই যুক্ত হয়ে থাকছে। এই যে হোস্টেল সুপার, প্রিন্সিপাল, তাদের থেকে টাকা খাচ্ছে, আর হোস্টেল সুপার, প্রিন্সিপাল ছাত্রছাত্রীদের থেকে টাকা খাচ্ছে। স্কুলের মিড ডে মিলের পয়সা চুরি হয়ে যাচ্ছে। মিড ডে মিলে যারা দায়িত্বে আছে, স্কুলের টিচার যারা থাকেন, তাদের থেকে পয়সা নেওয়া হচ্ছে। রুলিং পার্টি তাদেরকে বলছে তোমাদেরকে পয়সা দিতে হবে, তো তারা কোথা থেকে দেবে? মিড ডে মিল চুরি করছে, মিড ডে মিল ছাত্রছাত্রীদেরকে যেটা খাওয়ার কথা সেটা দেওয়া হয় না। তো আপনি কি বলবেন? আমি এজন্যই প্রথমে বলেছিলাম যে এদের মধ্যে দেশপ্রেম, যারা রাজনীতি এখন করছে তাদের মধ্যে 99% কোনো দেশপ্রেম নেই, শুধু নিজের প্রতি প্রেম, নিজের প্রতি ভালোবাসা, নিজের বংশ পরম্পরায় যেভাবে হোক অসাধু উপায়, মানুষের কি হলো না হলো তোরাই কেয়ার, আমি টাকা পয়সা রোজগার করেছি। আপনি একটা ভাবুন যে একটা রাজ্যের কতজন মন্ত্রী জেলে গেল শুধু ঘুষ খাওয়ার কারণে। পশ্চিমবঙ্গের কতজন মন্ত্রী রাজ্যে মানে জেলে গেল। তখন কিন্তু আমি খুব আশাবাদী হয়েছিলাম, ভেবেছিলাম এই শিক্ষা এবার ওরা নেবে, এবার যারা আছে এখন তৃণমূলের যারা সরকারে আছে ওরা শিক্ষা নেবে। কিন্তু কোথায় কিসের শিক্ষা? ওদের নেতা, ওদের মন্ত্রী জেলে যাচ্ছে, ওদের লজ্জা নাই, ওরা দোকান কাটার মতো রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আবার সেই কাজের পুনরাবৃত্তি করছে। মানুষজন ওরা কিছু ক্লাবকে টাকা দিয়ে রাখছে, দেখছেন। এবং সব থেকে আমার খুব ভালো লেগেছে, আজকে জানি না এটার মধ্যে কতটা সত্যতা আছে, যে 2000 কত জানি 36,000 না 34,000 নথিভুক্ত ক্লাব দুর্গাপুজো করে কলকাতায়। তো সব কলকাতা না, পশ্চিমবঙ্গ, সারা পশ্চিমবঙ্গে। তার মধ্যে মমতা ব্যানার্জি তো 85,000 করে সব ক্লাবকে টাকা দেয়, অনুদান দেয় দুর্গাপুজো করার জন্য। উনি আসার পর এটা চালু করেছেন। এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে, আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে 2000 কতশো ক্লাব বলেছে আমরা এবার অনুদান নেব না। এটা সত্য না মিথ্যা আমি বলতে পারবো না, আমি ফেসবুকে দেখেছি। তো যদি এমন হয়ে থাকে তাহলে আমি বলবো ওই ক্লাবগুলো শুভবুদ্ধির উদয় হয়েছে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, আমি নাম ধরে বলছি, উনি আমাকে যা করতে পারেন করবেন, আমি সত্য কথা বলতে পিছু পাহন না। বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, উনি কন্যাশ্রী, ওই অমুক শ্রী, তমুক শ্রী, পুণ্যশ্রী, লক্ষ্মীশ্রী করে, ভান্ডার করে উনি মনে করছেন মানুষকে ভিক্ষাবৃত্তি দিয়ে, আর আমাদেরও মানুষকেও লজ্জা যে কিছু মানুষের তো এই ভিক্ষা নিয়েই সন্তুষ্ট। এই ভিক্ষা দিয়ে দিয়ে উনি মনে করছেন মানুষকে আমি কিনে নিয়েছি। এবং আমি ফেসবুকে দেখলাম একটা পোস্ট, জানি না আমার মনে নাই এই মুহূর্তে কে করেছিল, যে দেখবে যে এই লক্ষ্মী ভান্ডারে বা কন্যাশ্রী, রূপশ্রী ভান্ডারে আরো 500 টাকা করে মমতা ব্যানার্জি এর মধ্যে বাড়িয়ে দেবে। বাড়িয়ে দিলে এইসব আন্দোলন সব আবার ঘরে ঢুকে যাবে। ভাববে না মমতা ব্যানার্জির জয়, জিন্দাবাদ, মমতা ব্যানার্জি ভালো আছে, 500 টাকা পেয়ে গেছি, লাভ হয়েছে।
আমাদের আমাদের যেমন রাজনৈতিক নেতাদের কথা বললাম 99% দেশপ্রেম নেই, ঠিক সেই রকম আমাদের মানুষ, সাধারণ মানুষের মধ্যেও কতখানি দেশপ্রেম আছে। আমরা তো নিজেদের কথা শুধু ভাবি। সৌরভ গাঙ্গুলি কি একটা বিবৃতি দিয়েছে দেখেছেন? সৌরভ গাঙ্গুলি বলেছে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি অবাক হয়ে গেলাম যে এত বড় ঘটনা ঘটে গেল, প্রি প্ল্যান করে মেয়েটাকে মারা হলো, 6 মাস যাবত পরিকল্পনা চলছে, আর উনি এটাকে বলেন বিচ্ছিন্ন ঘটনা। তো কি করে ভাববো যে উনি দেশপ্রেমী, উনি আমাদের দেশের হয়ে খেলেছেন, উনি আমাদের দেশের একটা হিরো ছিলেন? স্বাভাবিক। তো এখন আমরা কি দেখছি, কাকে হিরো বানিয়েছি? উনি খেলেছেন, ওনার মতো খেলেছেন, উনি দেশ জয় করেছেন, ওনার পয়সা হয়েছে, ওনার পয়সা দিয়ে তো উনি ভারতবর্ষের কোনো কিছু উপকার করেননি, ওনার ব্যক্তিগতভাবে কাজ হয়েছে। আজকে যে এই বিষয়গুলি তদন্তের ভার গিয়েছে সিবিআই এর হাতে, সেই জায়গায় রীতিমতো তো হামলা হচ্ছে বা ভাঙচুর করা হচ্ছে, যেটা আমরা দেখলাম যে আরজিকর হাসপাতালে দেওয়াল ভাঙা হয়েছে, সেটাকে আদতে প্রমাণ লোপাটের জন্য? অবশ্যই, এটাই তো ওই বাথরুমটাই, ওখানে ওরা হাত পা ধুয়েছিল, যারা ওকে হত্যা করেছে বা ওর উপরে নোংরামি করেছে, বদমাশি করেছে, ওদের শরীরে ওই মেয়েটা রক্ত টক্ত নানা রকম লেগেছিল এবং ওই বাথরুমটাই ওরা হাত পা ধুয়েছিল। এবার রাতারাতি ওই দিনের মধ্যেই বাথরুম ভেঙে ফেলা হচ্ছে, বলছে ওখানে ওই রুমটা ভেঙে ফেলা হচ্ছে এবং ওখানে নতুন করে এক্সটেনশন করা হবে। তো এটা মানুষ বোঝে না। তো এই যে ঘটনাগুলি ঘটছে, তো প্রমাণ লোপাট যে হচ্ছে, তো সেই জায়গায় সিবিআই কি আদতে মূল ভীতি বার করতে সক্ষম হবে, কি মনে হচ্ছে আপনার? আমার তো মনে হয় হবে, কারণ যেহেতু এগুলো অনেক অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ এসে গেছে, একদম বাজারে এখন এটা এসে গেছে। সিবিআই যদি কঠোর হয় এবং সিবিআই যদি সচেষ্ট করেন, আমি জানি না সিবিআই আদৌ কতটা করবেন। সিবিআই যে বলছেন, সিবিআই এর উপরও আমি যে সাংঘাতিকভাবে আস্থাশীল বিশ্বাসশীল এমন না, সিবিআই কেও অনেক কাজ দেওয়া হয়, কিন্তু সব কাজই যে তারা খুব সাংঘাতিকভাবে করে এমন না। তবুও আমরা আশাবাদী যে আশা করি ওনারা করবেন, যদি ওনাদের সদিচ্ছা থাকে। তাহলে যে সমস্ত ক্লিপিংস গুলো দেখেছি আমরা, নিশ্চয়ই ওনারাও সেগুলো কালেক্ট করবেন। এবং নট অনলি ক্লিপিংস, মানুষের ফোনের টেলিফোন কনভারসেশন আমরা দেখেছি। হসপিটালের যারা চাকরি করে আধিকারিক, বিভিন্ন ধরনের বিভিন্ন পোস্টে আছেন, তাদের টেলিফোন ক্লিপিংসও দেখেছি আমরা। নাম ধাম দিয়েছে, সোমা মুখার্জি বলে একজন আমি নাম শুনলাম। তো ওনারা এগুলো সিবিআই তো বার করতেই পারবেন। সিবিআই এর কাছে বার করা তো কোনো অস্বাভাবিক ঘটনা না। ওনারা অনেক দক্ষ লোক, ওনাদের সদিচ্ছার উপর নির্ভর করছে আদৌ কাজ কতটা হবে। কিন্তু বার করা হলো, ধরুন সিবিআই বার করলো, তারপরে দোষীদের শাস্তি কতটুকু হবে, কতদিনের হবে? এবং এই একটা দোষীর শাস্তি দিয়ে যদি প্রশাসন ঠিক না থাকে, ওই যে ভদ্রলোককে ন্যাশনাল মেডিকেল কলেজে পুনর্বাসন করানোর কথা ভেবেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী, তো ওই লোকটাই তো করাপ্টেড না? তো ওরও তো শাস্তি হওয়া দরকার, যাতে ওই করাপশনের সঙ্গে আর কেউ যুক্ত না থাকে। এবং নট অনলি দ্যাট, করাপশনের সঙ্গে যুক্ত এবং ওই যে হাত পেতে ঘুষ টাকাগুলো নিচ্ছে তারা, এই সেন্টটা তো মমতা ব্যানার্জিকে বন্ধ করতে হবে, মুখ্যমন্ত্রীকে। ওনার দলের যে ফান্ড বাড়ছে, এবং উনি, আমার পরিষ্কার মনে আছে তখন উনি মুখ্যমন্ত্রী হননি, ওই দুর্গাপুরের কোন একটা সভায় উনি বিধানসভা নির্বাচনের বক্তৃতা দিচ্ছিলেন, তখন উনি, আমার পরিষ্কার মনে আছে, উনি বলছেন যে আমি গুন্ডা পালি। তখন উনি বিরোধী নেত্রী ছিলেন। আমি গুন্ডা পালি, যত হারমাদ বামপন্থী সিপিএম এর আছে সব হারমাদকে আমি শেষ করবো, আমি গুন্ডা পালি। এবং তখন আমি হো হো করে হেসেছিলাম টিভির এই নিউজটা দেখে, যে উনি বিরোধী দলের নেত্রী, উনি বলছেন আমি গুন্ডা পালি। এবং আসলে মানুষ ওনাকে ভোট দিল এবং উনি জিতে এলেন, মুখ্যমন্ত্রী হলেন। তো ওনার তো সেই গুন্ডা পালা অভ্যাস আছেই না। এবং এই যে ক্লাবগুলোকে 85,000 টাকা করে দিচ্ছে, এই অনলি ওয়ান উদ্দেশ্য ওনার, যে ক্লাবগুলোকে দিয়ে দিলাম, ক্লাবগুলো সব পাড়ার ইয়াং ছেলেপুলে থাকবে, ওদেরকে আমি কিনে ফেললাম। দেখবেন আপনি যদি কারো থেকে 5 টাকা নেন, সে যতই অন্যায় করুক, ফট করে আপনার প্রতিবাদ করতে একটু অসুবিধা হয়, কারণ আমাদের মাথাটা বিকিয়ে থাকে, আমরা 5 টাকা থেকে নিয়েছি। এটাই হচ্ছে ওনার পলিসি। এবং এই যে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীশ্রী করছেন উনি, লক্ষ্মী ভান্ডার, এইসব করে করে তো মানুষের মাথাকে নষ্ট করে দিচ্ছে, মাথাকে বিকিয়ে নিচ্ছে, ওনার পায়ের তলায় রেখে দিচ্ছেন। আর আমরাও ওগুলো নিয়ে খুব ধন্য করছি। আমরা একবারও ভাবি না যে লক্ষ্মীর ভান্ডারে আমাকে 500 টাকা দিচ্ছে, কিন্তু আমার বাড়ির ছেলেটার তো চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমার স্বামীর চাকরি একটা কলে করতো, একটা কলকারখানায় করতো, সে কলকারখানা বন্ধ হয়ে গেল, তো আমার 500 টাকায় কি আমার সংসার চলবে? এই চিন্তা চেতনা স্তর যতদিন আমাদের কমন পিপলের না আসবে, ততদিন এই ব্যাধি চলতেই থাকবে এবং এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এতদিন ধরে আমরা জানতাম যে সাধারণত রাতের অন্ধকারটা হয়তো বা মেয়েদের জন্য নিরাপদ নয়, কিন্তু আজকে তো দেখলাম আমরা যে সেই জায়গায় দিনের আলোতেও মেয়েরা নিরাপদ নয়। আজকে আরজিকরে নয়, সেক্ষেত্রে আমরা উড়িষ্যায়ও দেখেছিলাম, যেখানে সরকারি হাসপাতালে একজন রোগী গিয়েছেন চিকিৎসা করাতে, সেখানেও চিকিৎসকের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন 2 জন মহিলা। তো সেই জায়গায় একের পর এক ঘটনা, এবং কর্মসংস্থানেও যদি এরকম ঘটনা ঘটতে থাকে, তাহলে আদৌ কি মেয়েদের জন্য কর্মসংস্থানটা নিরাপদ? একদমই নয়।
আপনি যে কথাগুলো বলছেন এটার সঙ্গে আমি আর একটু ইন অ্যাডিশন যোগ করতে চাই। সেটা হচ্ছে যে 14ই আগস্ট কলকাতার এই আরজিকর মেডিকেল কলেজের সামনে যারা রূপান্তরকামী মানুষ তারা এসেছে আসছিল, আমি ফেসবুকে দেখলাম, এবং ওরা আসছিল কলকাতা মেট্রো রেলে, কোনো একটা সার্টেন মেট্রো রেলে ওরা উঠবে বলে টিকিটও কেটেছে, এবং ওইখানে যখন ওরা স্টেশনে ঢুকতে যাচ্ছে টিকিট কাটার পরে তখন কিছু পুলিশ, একজন পুলিশ ওদেরকে বাধা দিচ্ছে, বলছে আপনারা ঢুকতে পারবেন না, আপনারা ট্রেনে উঠতে পারবেন না। কেন? বলছে না আপনাদের ট্রেনে ঢোকার পারমিশন নেই। বলছে কেন পারবেন? তাহলে আমরা টিকিট কাটলাম, আমাদেরকে তো টিকিট দিল, এই যে টিকিট। বলছে না আপনারা বসে থাকুন। না তাহলে কে কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছে আপনারা আনুন, আমরা এখানে অপেক্ষা করছি। এর মধ্যেই একজন পুলিশ একটা রূপান্তরকামী মানুষকে বলছে বুকের মধ্যে হাত দিয়ে, ভাবুন দিনের বেলায় মেট্রো রেল স্টেশনে বুকের মধ্যে হাত দিয়ে বলছে তোমার এই বুকগুলো কি অরিজিনালি বুক? আসলে এগুলো কি সত্যি ব্রেস্ট নাকি এগুলো তোমার আলগা তুমি ফলস লাগিয়েছো? তাহলে এই যদি হয় পশ্চিমবঙ্গে, ঘটনা ঘটার দুদিনের মাথায়, আরজিকরের ঘটনা ঘটার দুদিনের মাথায় পুলিশ বলছে রূপান্তরকামী একটা মানুষকে, তাহলে সেই পুলিশও তো ভাবছে যে কি হবে, কিচ্ছু হবে না, এই পশ্চিমবঙ্গটা এমন ভাবেই চলছে, এমন ভাবেই হবে। কি এইভাবেই পার পেয়ে যাবে একের পর এক? পেয়ে যাচ্ছে তো, নন স্টপ পেয়ে যাচ্ছে, এবং ওরা রাজনৈতিক ছত্রছায়ায় যুক্ত। এই যে পুলিশটা করেছে আমি 100% শিওর যে ওর কোনো না কোনো রাজনৈতিক দাদা দিদি আছে, ও ভাবছে একটু দেখে নিই, করে নিই। এই চলছে, এটাই আমাদের দুর্ভাগ্য, জানেন, এটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে দুর্ভাগ্য যে আমাদের ভারতবর্ষ পরাধীনতার 180 বছর পরাধীন ছিল ব্রিটিশ আমলে। তার থেকে কত মানুষ, কত দেশ বিপ্লবী তাদের জীবন ত্যাগ করে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। আর আমরা স্বাধীন দেশের নাগরিক, এখন আমরা নিজেরাই স্বাধীন নই, আমরা আমাদের দেশের মানুষের কাছেই আমরা পরাধীন হয়ে গেলাম। আমরা ঘর থেকে বেরোতে পারি না, ঘরে বেরোলে আমাদের বাড়ির মানুষজন, আমরা নিজেরাও নিশ্চিন্ত নই কতক্ষণে বাড়ি ফিরবো, আদৌ সম্মান নিয়ে বাড়ি ফিরতে পারবো কিনা। তো এই যে ঘটনাগুলি চলছে, মানে কি আমরা স্বাধীন হয়েও আমরা পরাধীন, নিজের দেশের মানুষের কাছে আমরা পরাধীন, এবং কতিপয় স্বার্থান্বেষী, স্বার্থপর, বিকৃত রুচি এবং বিকৃত মানসিকতা রাজনৈতিক নেতৃত্বের কারণে এই জিনিসটা হচ্ছে। তাহলে কি স্বাধীন দেশেও আজ মেয়েরা স্বাধীন নয়? স্বাধীন দেশে মেয়েরা তো স্বাধীন নয়ই, সঙ্গে কিন্তু ছেলেরাও স্বাধীন, আমি কথা বলবো না। আমি শুধু মেয়েদের জন্যই আলোচনা করছি না, এই আলোচনা মেয়েরা তো আজকের আলোচনা একটা হয়েছে, ছেলেরাও কিন্তু নানান ভাবে পরাধীন, ছেলেদের উপরও নানা রকম অত্যাচার হচ্ছে এবং রাজনৈতিক ছত্রছায়ায় হচ্ছে। চাকরি পাচ্ছে না, আন্দোলন করতে গেলে তাকে মারধর করা হচ্ছে, সে কিছু বলতে পারছে না, সে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারছে না, সে কোনো রকম কিছু পাচ্ছে না। তো সেই বেঁচে থাকার মূল্য কি? আমি স্বাধীন দেশের নাগরিক হয়ে আমি সরকার থেকে কোনো সুযোগ সুবিধা আমি পাচ্ছি না, বা আমি নিজেও কিছু করতে যাচ্ছি, সরকারের কথা বাদ দিয়ে দিলাম, সরকার করছে না, আমি ধরুন ব্যবসা বাণিজ্য করছি, কিন্তু আমি স্বাধীন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, আমি যে রুলিং পার্টি সেই পার্টিকে বিশ্বাস করছি না, সেই রুলিং পার্টিকে আমি সমর্থন করছি না, আমি অন্য পার্টির কথা বলছি বা আমার অন্য মতাদর্শের কথা বলছি, সেটা যখন রুলিং পার্টির লোকজন শুনছে, আমার চায়ের স্টল ভেঙে দিচ্ছে, আমার ব্যবসা বাণিজ্য ভেঙে দিচ্ছে, আমার ব্যবসা বাণিজ্য লুটে পুটে নিচ্ছে, তাহলে আমি একটা ছেলে হয়ে আমি বা কোথায় স্বাধীন? আমিও তো স্বাধীন না। শুধু তো মেয়েরা স্বাধীন না এমন না, তো ছেলেরাও তো পরাধীন হয়ে আছে না, আমাদের দেশের আপামর জনসাধারণ আমরা পরাধীন হয়ে যাচ্ছি। এই দিন যত এগোচ্ছে ততই যে এই ঘটনাগুলি ঘটছে, তাহলে কি মনে হচ্ছে আপনার যে এই কর্মসংস্থানে অন্তত, আপনিও তো একটা সময় কাজ করেছেন, কর্মসংস্থানে গিয়েছেন, তো সেই জায়গায় কর্মসংস্থানে কিভাবে নিরাপত্তা দেওয়াটা দরকার বা কিভাবে বাড়ানো, এই বিষয়গুলিকে নজর দেওয়া দরকার বলে মনে করছে? শুনুন, আমি যখন কলেজের প্রিন্সিপাল ছিলাম, কাঁকড়াবন কলেজের ডায়েটের আমি প্রিন্সিপাল ছিলাম, আমাদের ওইখানে যখন আমি কলেজে চার্জ নিই, আমার ব্যক্তিগত জীবনের একটা কথা বলি, তখন কলেজের কোনো বাউন্ডারি ওয়াল ছিল না, এবং ওখানে সারা ত্রিপুরা রাজ্যে লেডি টিচার এবং জেন্টস টিচার বোথ ট্রেনিং করতে যেতেন। আমাদের দুটো হস্টেল ছিল, লেডি হস্টেল যেটা সেটার বাউন্ডারি ওয়াল ছিল, জেন্টস হস্টেলে বাউন্ডারি ওয়াল ছিল না, কিন্তু টয়লেট করতে পারছিল না, তাদের টয়লেটে মানে কলেজে প্রেমিসেসে ঢুকলে কলেজে কোনো টয়লেটের জায়গা নেই। তো আমি প্রশাসনে আমি যখন বসেছি তখন আমি দেখলাম যে আমার ট্রেনিস টিচাররা টয়লেটে যাবেন, তো তাদের জন্য আমার জেন্টস এবং লেডিস টয়লেট আলাদা করা দরকার। আমি ডিপার্টমেন্টকে জানালাম, ডিপার্টমেন্ট আমাকে পয়সা দিতে পারবে না। তখন আমি ডিএম কে জানালাম, আমার ডিপার্টমেন্টের বাদ দিয়ে আমি পার্সোনালি ভাবলাম যে আমি চেয়ারে বসে আছি, আমার মাস্টারমশাইরা দিদিমণিরা আমার কাছে এসে টয়লেট বাথরুমে যাবে বলছেন, সেটার ব্যবস্থা আমি করতে পারছি না, ওরা জল খাবো বলছে, আমি এদের জলের ব্যবস্থা করতে পারছি না, কারণ আমাদের যে সিমেন্টের ফিল্টারগুলোতে জল দেওয়া হতো, সকালে 8টার সময় জল এলে দেওয়া হতো, ওটা 12টা 1টার মধ্যে মাস্টারমশাই দিদিমণিরা জল খেয়ে শেষ করে নিতেন।
তখন ডিপার্টমেন্ট টাকা দিচ্ছে না। আমি ডিএম এর সঙ্গে কথা বলে ডিএম এর বিভিন্ন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে ফান্ড আছে সেই ফান্ডগুলো থেকে আমি প্রিন্সিপাল, একজন মহিলা প্রিন্সিপাল হয়ে ডিএম কে গিয়ে যখন বোঝালাম, ডিএম খুশি হয়ে গেলেন যে ম্যাডাম এই ফার্স্ট টাইম আমার জীবনে আমি দেখছি এরকম যে একজন ম্যাডাম প্রিন্সিপাল উনি ডিপার্টমেন্টকে রিফিউজ হয়েছেন, ডিপার্টমেন্ট তাকে দিচ্ছে না, আপনি এসে যে আমাকে বলছেন আমাদের কাছে তো অনেক ফান্ড থাকে, আমরা তো এগুলো দিই, প্রোভাইড করি। এবং বিশ্বাস করুন আপনারা খোঁজ নেবেন কাকরাবনে আমি টয়লেট বাথরুম জেন্টস টিচারদের করে এসেছি, লেডিস টিচারদের, এবং জল খাওয়ার জন্য বিশাল বড় একটা সিনট্যাক্সের, মানে সিনট্যাক্স না, বিশাল বড় একটা সিমেন্টে ওখানে প্রায় 16টা ফিল্টার লাগিয়ে আমি ওখান থেকে ওগুলো করে আমি চলে এসেছি আগরতলা থেকে রিটায়ারমেন্টে গেছি। কিন্তু প্রশাসনী যিনি আছেন ওনার যদি সদিচ্ছা থাকে যে আমি করব কাজটা, আমি যদি ধরুন টাকাকে ভূত হয়ে থাকতাম তাহলে আমি করতাম না। একেবারে আমাদের সময় অনেকটাই কম, কিন্তু একেবারে সংক্ষেপে আপনাদের কাছ থেকে জানতে চাইবো ত্রিপুরার কর্মক্ষেত্র কতটা নিরাপদ অন্তত মেয়েদের জন্য, এবং আগামী দিনে কি করাটা দরকার নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে? দেখুন, আমি ত্রিপুরাতেই দীর্ঘ বছর যাবত চাকরি করছি। ব্যক্তিগতভাবে কর্মক্ষেত্রে আমি এতটা অনিশ্চয়তা পাইনি, যেটা সত্যি কথা বলতে। আমি তো একজন মহিলা, বা আমি একটা কলেজ চালিয়েওছি, কলেজেও ছিলাম, মানে এই ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট আমি হয়তো দেখিনি, কিন্তু ইদানিং কালে হচ্ছে, এই জিনিসটাই আমাকে ভাবাচ্ছে বেশি। ইদানিং কালে ছাত্রছাত্রীরা এবং স্কুলেও টিচাররা স্টুডেন্টের সঙ্গে নানা ধরনের সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করছে মেয়েদেরকে, এগুলো ইদানিং কালে আমি দেখছি বা শুনছি। এটা আমাকে খুব মর্মাহত করছে, ব্যথিত করছে। এই জিনিসটা কিন্তু শক্ত হাতে আমাদের ত্রিপুরা গভর্নমেন্টকে এখনই হাল ধরতে হবে, যে যারা দোষী সাব্যস্ত হচ্ছে বা যারা ফাইন্ড আউট হয়ে যাচ্ছে যে ওই কাজটাও করেছে, দলমত নির্বিশেষে সে কোন রাজনৈতিক দলের লোক, এটা না দেখে যদি শক্ত হাতে তাকে শাস্তি দেওয়া হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাহলে এগুলো ঘটবে না। আর বললাম না, এটা তো একটা সামাজিক ব্যাধি, তো কোন দেশে হচ্ছে আর এই দেশেও হচ্ছে এবং শাস্তিও পাচ্ছে না, তাহলে কি হবে? এটা উত্তরোত্তর বাড়তে থাকবে। কিন্তু কিছু মানুষ আছে মানসিক বিকারগ্রস্ত, তারা এইগুলোকেই প্রশ্রয়ে লালিত পালিত হয় এবং তারা এইগুলোতে নিজের ফায়দা লোটার চেষ্টা করে। একেবারে কিছু বলার মতো হয়তো বা আজকের দিনে দাঁড়িয়ে নেই, আমাদের সময়। তবে আমরা আশাবাদী যে নিশ্চয়ই প্রশাসনের মাথায় আসবে এগুলো, কারণ সত্যিই তাই, ঠিক না? প্রশাসন যদি এগুলো না ঠিক করে তাহলে এই প্রশাসন তো দীর্ঘদিন লিঙ্গার করবে না, স্বাভাবিক কথা। মানুষ তো উল্টে দেবে না। শুনুন, খারাপ মানুষের সংখ্যা কম, ভালো মানুষের সংখ্যা এখনো বেশি আছে। এই যে রাত জাগা মানুষ যারা জাগছে রাত, এদের মধ্যে ভালো মানুষের সংখ্যাই বেশি। আর ভালো মানুষ যদি চেষ্টা করে যে আমরা সব পাল্টে দেবো, পাল্টে দিতে পারে ওরা, চাইলেই পারা যায়। সদিচ্ছাটা যদি থাকে তাহলে চাইলেই পারা যায়। একেবারে ঠিক তাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে ম্যাম। একেবারে আমাদের সাথে ছিল অবসরপ্রাপ্ত অধ্যাপিকা মায়া মুখোপাধ্যায়, তিনি কিন্তু বিস্তারিত বিষয় তুলে ধরেছেন। কিন্তু দেশ জুড়ে যে আজকে এই প্রতিবাদের মিছিল, এই যে আওয়াজ উঠছে, কবে নাগাদ তার কার্যত সম্মান পাবে এবং কবে নাগাদ বা এই ধর্ষণের মতো নেক্কারজনক ঘটনা দেশ জুড়ে থামবে, সেটা অবশ্য প্রশ্ন চিহ্নের মুখে। তবে যাই হোক, আমাদের সময় অনেকটাই শেষের পথে এবং আপাতত নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।